গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, গত দুটো ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে ষষ্ঠ অধ্যায় রয়েছে জলবায়ু অঞ্চল, সেখান থেকে আলোচনা শুরু করেছিলাম, তাই তো? পৃথিবীতে সব জায়গায় আবহাওয়া বা জলবায়ু কিন্তু একই রকম নয়, তাই তো? বিভিন্ন স্থানভেদে বিভিন্ন রকম জলবায়ু লক্ষ্য করা যায়। তোমাদের বইতে মূলত নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং তুন্দ্রা জলবায়ু, এই চারটি জলবায়ু সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইতিমধ্যেই আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়েছি এবং পড়েছি মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে, তাই তো? আশা করি সেই দুটি ক্লাস তোমরা মনোযোগ দিয়ে শুনেছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তার আগে আমরা গত ক্লাসের যে তোমরা পড়াশোনা করেছো, কেমন কি পড়েছো, কয়েকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করব। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, বলো তো যে আরবি শব্দ মৌসুম কথার অর্থ কি? বাংলা অর্থ কি মৌসুম শব্দের? ভেরি গুড। মৌসুম শব্দের অর্থ কিন্তু হলো ঋতু, তাই তো? এই ঋতু কথা বলতে গিয়ে প্রথমেই আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কিন্তু অনেক রকম ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কয়টি ঋতু রয়েছে প্রধানত? চারটি ঋতু কিন্তু রয়েছে, তাই না? সেই ঋতুগুলি কি তোমাদের মনে আছে? বলো তো কি কি? ভেরি গুড। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎকাল। এছাড়া আরো দুটি ঋতু রয়েছে না, বসন্তকাল এবং হেমন্তকাল, যে দুটি বেশি সময় স্থায়ী হয় না বলে তেমন ভাবে ধরা হয় না, তাই তো? আচ্ছা, এবারে এই যে মৌসুমী জলবায়ু এর অবস্থানটা ঠিক কোথায়, অর্থাৎ অক্ষাংশগত দিক থেকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে কত ডিগ্রির মধ্যে অবস্থান করে তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলো কত ডিগ্রির মধ্যে? ভেরি গুড। 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। আচ্ছা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায় বলো তো? ভেরি গুড। 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। এটা আমরা গত ক্লাসেও পড়েছিলাম। আচ্ছা, এবারে আমাকে বলো তো যে এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ুর অন্তর্গত কয়েকটি দেশের উদাহরণ। ভেরি গুড। ভারতবর্ষ, খুব ভালো বলেছো। এবং তার সাথে সাথে বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীনের কিছুটা অংশ, ভিয়েতনাম, তাইওয়ান, এই অঞ্চলগুলো কিন্তু বা এই দেশগুলি কিন্তু হলো মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এছাড়া আর কোথায় দেখা যায় না, পূর্ব আফ্রিকার সোমালি, মাদাগাস্কার, উত্তর অস্ট্রেলিয়ার বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। দেখো, যতগুলো জলবায়ু অঞ্চল রয়েছে তার মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা যদি কোথাও বাস করে, সেটি কিন্তু হলো এই মৌসুমী জলবায়ু অঞ্চল। এর কারণ তোমরা নিশ্চয়ই গত ক্লাসে জেনেছিলে, তাই তো? মৌসুমী জলবায়ু অঞ্চলে সব থেকে পৃথিবীর বেশি জনসংখ্যা রয়েছে। এর কারণ হিসেবে বলতো কি কি বলা যায়? ভেরি গুড। মূলত সমতল ভূমিভাগ, কৃষি প্রযুক্তির উন্নতি, শিল্পে ব্যাপক উন্নতি, যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থার উন্নতির কারণে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি মানুষ এই মৌসুমী জলবায়ু অঞ্চলে বসবাস করে। আচ্ছা, মৌসুমী জলবায়ুর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য ছিল, মনে আছে নিশ্চয়ই তোমাদের? বলতে পারবে যে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি? ভেরি গুড, খুব ভালো বলেছে যে বিপরীতমুখী বায়ু প্রবাহ, অর্থাৎ শীতকালে এবং গ্রীষ্মকালে মৌসুমী বায়ু কিন্তু বিপরীত দিক দিয়ে প্রভাবিত হয়। শীতের সময় আমরা দেখেছি না যে উত্তর দিক দিয়ে হাওয়া হয়, আবার গরমের সময় আমরা কি দেখি না, দক্ষিণ দিক দিয়ে হাওয়া হয়। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলে যে দেশগুলি রয়েছে সেখানে কিন্তু বিপরীতমুখী বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। এছাড়া উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল লক্ষ্য করা যায় এবং শীতকাল মৌসুমী জলবায়ু অঞ্চলে কেমন হয়ে থাকে? শুষ্ক হয়ে থাকে, কারণ তেমন ভাবে কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না।
আচ্ছা বলো তো যে মৌসুমী জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় আহ, উষ্ণতা কত? ভেরি গুড। 38 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হলো মৌসুমী জলবায়ু অঞ্চলের গড় উষ্ণতা গ্রীষ্মকালে, তাই তো? এই যে উষ্ণতা সেটা কিন্তু গ্রীষ্মকালে মাঝে মাঝে 40 ডিগ্রির উপরেও ছাড়িয়ে যায়। অসহ্য গরম, আম, মানুষ কষ্ট পায় এই গরমে, তাই তো? শীতকালের গড় তাপমাত্রা কত বলতো? 25 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম যে মৌসুমী বায়ুর বিস্ফোরণ, অর্থাৎ মৌসুমী বায়ু যখন শুরু হচ্ছে তখন কোন দিক দিয়ে প্রবেশ করছে বলতো মৌসুমী বায়ু আমাদের ভারতবর্ষে? বা দক্ষিণ পশ্চিম দিক দিয়ে কিন্তু মৌসুমী বায়ু আমাদের ভারতবর্ষে প্রবেশ করে। সাথে সাথে প্রবল ঝড় বৃষ্টি এবং আকস্মিক ঝড় বৃষ্টির সৃষ্টি হয়। একেই কিন্তু কি বলা হয় বলতো? মৌসুমী বায়ুর বিস্ফোরণ। মৌসুমী জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে প্রায় 300 সেমি মতো হয়ে থাকে। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলে বা গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 200 থেকে 300 সেমি। আরো একটা কাল ছিল শরৎকাল। এই শরৎকাল কিন্তু মৌসুমী বায়ু ফিরে যায় তার ঠিক পরেই শুরু হয়, অর্থাৎ শীতের আগে এবং বর্ষার শেষে শরৎকাল শুরু হয়। দেখবে মেঘমুক্ত আবহাওয়া, পরিষ্কার আকাশ এই শরৎকালের বৈশিষ্ট্য। এছাড়া মাঝে মাঝে কিন্তু শরৎকালে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হয়। এই শরৎকালে যে ঝড় বৃষ্টি হয় তাকে আমরা কি, কোন ঝড় বলে থাকি? তোমাদের মনে আছে নিশ্চয়ই, বলতো? ভেরি গুড, খুব ভালো বলেছো যে শরৎকালে যে ঝড় হয় তাকে আমরা কি বলবো? না, আশ্বিনের ঝড়। আচ্ছা, এরপরে আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে বৃষ্টিপাতের উপর তারতম্যে বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন রকম উদ্ভিদ জন্মায়। তবে তোমরা মনে রাখবে যে মৌসুমী জলবায়ু অঞ্চলের যে উদ্ভিদ সেটা মূলত পর্ণমোচী উদ্ভিদ হয়ে থাকে। পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে তোমরা সকলেই জানো। বছরের নির্দিষ্ট সময়ে যখন গাছ তার পাতা ঝরিয়ে দেয় সেই গাছগুলিকেই বলা হয় পর্ণমোচী উদ্ভিদ। এরকম উদ্ভিদ কিন্তু আমাদের এই মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলোতে বেশি লক্ষ্য করা যায়। এছাড়া যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, 200 থেকে 300 সেমি, সেখানে চিরসবুজ বৃক্ষ দেখা যায়, যেমন মেহগিনি, শিশু, গর্জন। আবার যেখানে বৃষ্টিপাত 100 থেকে 200-র মধ্যে, সেখানে আম, জাম, পলাশ, কাঁঠাল এই জাতীয় কিন্তু পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। আমাদের মৌসুমী জলবায়ু অঞ্চলের উপকূলবর্তী যে অঞ্চল, সেখানে কিন্তু সুন্দরবন রয়েছে, ম্যানগ্রোভ জাতীয় অরণ্য লক্ষ্য করা যায়, যেমন গরান, গেওয়া, হেতাল দেখা যায় তো। এছাড়া সুন্দরবন অঞ্চলে যে বন্যপ্রাণী বা আহ, তোমার এই যে মৌসুমী জলবায়ু অঞ্চলে যে জীব বৈচিত্র্যের মধ্যে বন্যপ্রাণী রয়েছে, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বিখ্যাত। এছাড়া গির অরণ্যের সিংহ খুব বিখ্যাত। এছাড়া বানর, হরিণ, শিয়াল, ভাল্লুক এগুলো তো রয়েছে। সাথে আহ, নদীতে বা সমুদ্রে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং উপকূলবর্তী অঞ্চলে কুমিরও কিন্তু রয়েছে ব্যাপক। এটা হলো মৌসুমী জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্য। এরপর আমরা কি পড়েছিলাম যে মৌসুমী জলবায়ু অঞ্চলে আর্থসামাজিক প্রক্রিয়া, অর্থাৎ কৃষিকাজ, শিল্প। কৃষিকাজ কেমন হয়? যেহেতু সমতল ভূমি থাকায় এবং পলি মাটি বেশি থাকায় পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল কিন্তু হলো এই মৌসুমী জলবায়ু অঞ্চল। অনুকূল জলবায়ু, উর্বর মাটি ইত্যাদি কারণে প্রচুর পরিমাণে ধান, পাট, গম, তৈলবীজ, চা, কফি কিন্তু ফসল উৎপন্ন হয়। ঠিক এই কারণেই এখানে কিন্তু জনসংখ্যাটাও বেশি। ঠিক যেমন শিল্প ও খনিজ সম্পদে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। কয়লা, লোহা, তামা এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাওয়ার কারণে কি হয় না, পাট শিল্প, কার্পাস বস্ত্রবয়ন শিল্প, চা শিল্প, লৌহ ইস্পাত শিল্প এগুলো কিন্তু ব্যাপক প্রসার ঘটেছে কোথায়? না, মৌসুমী জলবায়ু অঞ্চলে। এই কারণগুলির জন্যই কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলে জনসংখ্যা দিনের পর দিন আরো বৃদ্ধি পাচ্ছে। পরিবহন ব্যবস্থা, মৌসুমী জলবায়ু অঞ্চলে অধিকাংশ ভূমিরূপ কিন্তু সমভূমি বা সমতল যেটাকে বলা হয়। তাই এই অঞ্চলের সড়ক, রেল বা যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই উন্নত, বা বহির্বিশ্বের সাথে কিন্তু যোগাযোগ স্থাপনের মাধ্যমটা খুবই উন্নত। এই কারণে
জনবসতি বেশি। তাহলে কোন কোন কারণে মৌসুমী জলবায়ু অঞ্চলে জনবসতি বেশি? অনুকূল জলবায়ু, উর্বর মৃত্তিকা, সমৃদ্ধ কৃষিকাজ, এছাড়া উন্নত শিল্প ব্যবস্থা, এছাড়া উন্নত পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির জন্য সব থেকে বেশি মানুষ কিন্তু এই মৌসুমী জলবায়ু অঞ্চলে বসবাস করে। এই মৌসুমী জলবায়ু অঞ্চলের কয়েকটি বিখ্যাত শহরের নাম তোমরা বলতে পারবে? বলো তো, গত ক্লাসে আলোচনা করেছি কয়েকটি বিখ্যাত শহর। ভেরি গুড। কলকাতা শহর, আর মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, এছাড়া সাংহাই, ঢাকা, রেঙ্গু, ব্যাংকক, নমপেন, এগুলি হলো কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলের বিখ্যাত বিখ্যাত শহর। আচ্ছা, এরপরে এই মৌসুমী জলবায়ু অঞ্চলের ইত্যাদি সুবিধা থাকার জন্য মৌসুমী জলবায়ু অঞ্চলের ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল, তাই না? আমরা পড়েছিলাম গত ক্লাসে। ঠিক আছে, তাহলে তোমরা গত ক্লাসের পড়া মনোযোগ দিয়ে শুনেছো, তাই কিন্তু অনেক প্রশ্ন উত্তর বলতে পেরেছো। ভেরি গুড। এরপরে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। দেখো, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের সম্পর্কেও কিন্তু আমরা অবস্থান, এছাড়া বৈশিষ্ট্য, জনবসতি কেমন, কৃষিকাজ কেমন, যোগাযোগ ব্যবস্থা কেমন, সব বিষয় কিন্তু জানবো। প্রথমে দেখো রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের বিশিষ্ট জলবায়ু অঞ্চল হলো কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কোন জলবায়ুর অন্তর্গত? না, উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। শুধুমাত্র ভূমধ্যসাগরীয় তীরবর্তী দেশগুলো ছাড়াও প্রকৃতপক্ষে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোর মতো জলবায়ু দেখা যায় তাকে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মধ্যে ফেলা হয়। তাহলে ভূমধ্যসাগর রয়েছে, তোমরা সকলেই জানো। তার পার্শ্ববর্তী যে দেশগুলি রয়েছে, অর্থাৎ উপকূলবর্তী অঞ্চলে এই সাগরের সঙ্গে যুক্ত যে দেশগুলি, সেখানে তো ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করাই যায়। সাথে সাথে এই ভূমধ্যসাগরের তীরবর্তী যে দেশগুলোর জলবায়ু অন্য স্থানে যেগুলো দেখা যায় সেগুলোতেও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর সাথে যুক্ত করা হয়। খুবই আরামদায়ক একটা জলবায়ু হলো এই ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল, যেখানে প্রচুর পরিমাণে কিন্তু ফল উৎপন্ন হয়। পৃথিবীর রুটির ঝুড়ি যার কারণে বলা হয় কাকে বলতো? এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। জনসংখ্যা তেমন ভাবে বেশি নেই ঠিকই, কিন্তু অর্থনীতির দিক থেকে এই জলবায়ু অঞ্চলের দেশগুলি কিন্তু ব্যাপক উন্নতি লাভ করেছে। বিশেষ করে ইউরোপ, আমেরিকার যে দেশগুলি রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক উন্নতি লাভ করেছে অর্থনৈতিক দিক দিয়ে, সমস্ত কিছুর দিক দিয়ে। আচ্ছা, দেখো, এই যে পৃথিবীর এই অঞ্চলগুলিতে মূলত কি দেখা যায়? না, ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। অর্থাৎ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে কত 40 ডিগ্রির মধ্যে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আমরা লক্ষ্য করতে পারি। এরপরে দেখো রয়েছে অবস্থান, অর্থাৎ কোন কোন দেশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম। অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা 0 ডিগ্রি, তার উত্তরে 30 থেকে 40 ডিগ্রি এবং দক্ষিণেও 30 থেকে 40 ডিগ্রির মধ্যে এই জলবায়ু লক্ষ্য করা যায়। বলতো, আহ মৌসুমী জলবায়ু কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়? এক্ষুনি কিন্তু বলেছো তোমরা। ভেরি গুড। 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। মহাদেশের পশ্চিম দিকে এই জলবায়ু কিন্তু দেখা যায়। তাহলে ভূমধ্যসাগরীয় কোনো মহাদেশের পশ্চিম দিকে দেখা যায়। দেখো, এখানে কিন্তু রয়েছে ইউরোপ মহাদেশ, তাই তো? এই ইউরোপ মহাদেশের পশ্চিম দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এরপরে রয়েছে দেখো আমেরিকা। এই আমেরিকারও পশ্চিম দিকে কিন্তু এই জলবায়ু অঞ্চল। এছাড়া অস্ট্রেলিয়া রয়েছে। এই অস্ট্রেলিয়ার পশ্চিমাংশেও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। অর্থাৎ মহাদেশের পশ্চিমাংশে এই জলবায়ু লক্ষ্য করা যায়। ইউরোপ মহাদেশের কোন কোন দেশ রয়েছে এই জলবায়ুর অন্তর্গত? ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল। এশিয়ার তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন। আফ্রিকা মহাদেশের মিশর, মরক্কো প্রভৃতি দেশ কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব সর্বাধিক
লক্ষ্য করা যায়। তাহলে ইউরোপ মহাদেশে সব থেকে কিন্তু বেশি দেশে এই জলবায়ু লক্ষ্য করা যায়, বিশেষ করে ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল এই সমস্ত দেশগুলোতে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দেখো এই যে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। দক্ষিণ আমেরিকার চিলি, এই অংশটা, আফ্রিকার কেপটাউন, এই যে কেপটাউন শহর, এখানেই কিন্তু রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এবং অস্ট্রেলিয়ার পশ্চিমাংশেও কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে আমরা উত্তর আমেরিকার কোন জায়গা দেখলাম? ক্যালিফোর্নিয়া, খুব বিখ্যাত কিন্তু একটি জায়গা। আমরা বলি না যে হলিউড, এই হলিউড কিন্তু অবস্থান করছে কোথায়? না ক্যালিফোর্নিয়াতে। দক্ষিণ আমেরিকার চিলি বা আফ্রিকার কেপটাউন এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশ। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। সারা বছর মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থাৎ মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ, অর্থাৎ না শীত না উষ্ণ। খুব যে গরম পড়ে এই সব দেশগুলো তা নয়, আবার খুবও যে ঠান্ডা পড়ে তাও কিন্তু নয়। মূলত মৃদুভাবাপন্ন আবহাওয়া এইসব অঞ্চলে বিরাজ করে। শুষ্ক গ্রীষ্মকাল এবং শীতকালীন বৃষ্টিপাত কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রধান বৈশিষ্ট্য। তা যদি বলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি, তোমরা কি বলবে? ভেরি গুড, একদমই ঠিক বলেছো যে শীতকালীন বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। অপরদিকে গ্রীষ্মকাল কিন্তু পুরো শুষ্ক থাকে, তাই না? তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলের সাথে কিন্তু এটার সম্পূর্ণ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমী জলবায়ু অঞ্চলে কি হয় না, আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। এখানে কিন্তু তার ঠিক উল্টো, শুষ্ক গ্রীষ্মকাল এবং শীতকালীন বৃষ্টিপাত হয়ে থাকে। এই যে শীতকালীন বৃষ্টিপাত হয়ে থাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, এর প্রধান কারণ কি জানো? এর প্রধান কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, অর্থাৎ পশ্চিমী সমুদ্রে যে ভূমধ্যসাগরে যে আহ, কি সৃষ্টি হয়, মেঘ সৃষ্টি হয় বা জলীয় বাষ্প বেশি থাকার জন্য সেখান থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতকালে বৃষ্টিপাত হয়। এবারে আসবো আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ুর উষ্ণতা কত। দেখো গ্রীষ্মকালীন উষ্ণতা কিন্তু 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। কত? 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বার্ষিক। আহ, তবে শীতকালে তাপমাত্রা কমে 5 থেকে 27 ডিগ্রি হয়ে যায়। তাহলে দেখো একটা মনোরম পরিবেশ কিন্তু এখানে বিরাজ করে বেশিরভাগ সময় বছরে। 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, এবং শীতকালে 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করে। অর্থাৎ বার্ষিক যে বৃষ্টিপাত বা বার্ষিক যে তাপমাত্রার প্রসর থাকে 17 ডিগ্রি সেলসিয়াস। খুব ভালো করে মনে রাখবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার বা বার্ষিক বৃষ্টিপাতের প্রসর থাকে কত না 17 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ বলয় অবস্থান করে, ফলে স্থলভাগ থেকে শুষ্ক আয়নবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। গ্রীষ্মকালে কি হচ্ছে না, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে কি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে। হুম, এই কারণে গ্রীষ্মকালে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে তেমন ভাবে বৃষ্টিপাত হয় না। আচ্ছা, এরপরে দেখো রয়েছে বৃষ্টিপাত। শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। আমি তোমাদের একটু আগে বললাম যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের মূল কারণ কি না, পশ্চিমা বায়ু। আটলান্টিক মহাসাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু সেটি কিন্তু প্রসারিত হয় এবং মহাদেশের অভ্যন্তরে বিভিন্ন দেশগুলোতে কিন্তু কি করে না, প্রবল বৃষ্টিপাত ঘটায়। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 150 সেন্টিমিটার। অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূলে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কোন জায়গাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় না, উত্তর হবে তোমাদের অ্যাড্রিয়াটিক উপসাগর। শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় কোন জলবায়ুকে? শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় কোন জলবায়ুকে? তোমাদের কিন্তু উত্তর হবে যে শীতকালীন জলবায়ুর দেশ বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। তুষারপাত বিশেষ হয় না, তবে ভূমধ্যসাগরীয় উত্তর উপকূল অঞ্চলে ক্যালিফোর্নিয়ায় মধ্যভাগে অল্প তুষার কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে ঠান্ডা কখনোই হিমাঙ্কের নিচে বেশিরভাগ সময় নামে না, তবে
ক্যালিফোর্নিয়া অঞ্চলে কিন্তু মাঝে মাঝে তুষার বৃষ্টি লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এখানে কি জানলে যে অ্যাড্রিয়াটিক উপসাগরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মধ্যে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? না 25 থেকে 150 সেমি। এবং শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলা হয়? না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আচ্ছা, এরপরে দেখো রয়েছে জীব বৈচিত্র্য, অর্থাৎ জীব বৈচিত্র্যের মধ্যে আমরা স্বাভাবিক উদ্ভিদ যেমন পড়বো তেমন পড়বো কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বন্যপ্রাণ সম্পর্কে। প্রথমে আমরা জানবো যে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ এবং গুল্মজাতীয় গাছের মিশ্র বনভূমি লক্ষ্য করা যায়। দেখো, একদিকে যেমন চিরসবুজ গাছ লক্ষ্য করা যায়, আর অপরদিকে কিন্তু আবার গুল্মজাতীয় গাছও কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ মিশ্র বনভূমি দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হবে তোমাদের উত্তর? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু মিশ্র জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা, পুরু ও কাণ্ড শক্ত হয়। বড় বড় পাতা, পুরু, ছালযুক্ত গাছগুলো শীতকালে বৃষ্টির জল সঞ্চয় করে রাখে। প্রধানত তিন ধরনের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ এখানে দেখা যায়। কোন কোন তিন ধরনের? এক হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ, দুই হচ্ছে চিরসবুজ উদ্ভিদ এবং তিন নম্বর হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। তাহলে দেখো, মিশ্র বনভূমির মধ্যে তিন রকম উদ্ভিদ কিন্তু আমরা লক্ষ্য করছি, যে সরলবর্গীয়, চিরসবুজ এবং গুল্ম জাতীয়, তাই তো? এই তিন রকম স্বাভাবিক উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায় কোথায়? না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আচ্ছা, এই তিন রকম সম্পর্কেই এবার একটু আমরা জানবো। যে প্রথমেই সরলবর্গীয় উদ্ভিদ, যেমন পাইন, ফার, ফিডার, এগুলোর কিন্তু কাণ্ড খুবই শক্ত হয়। ঠিক আছে? সরলবর্গীয় উদ্ভিদ কোনগুলো? পাইন, ফার, ফিডার। এই যে পাইন গাছের বন তোমরা দেখছো? আচ্ছা, এরপরে চিরসবুজ উদ্ভিদ, যারা সারা বছরই সবুজ থাকে, বৃষ্টিপাতের পরিমাণ সেখানে একটু হলেও বেশি অন্যান্য স্থানের তুলনায়। সেখানে ওক, কর্ক, আহ, ইউ ইউক্যালিপটাস, রোজউড প্রভৃতি গাছ কিন্তু জন্মায়। এটা হলো ওক গাছ। এরপরে তিন নম্বরে আছে দেখো গুল্ম জাতীয় উদ্ভিদ। গুল্ম জাতীয় মানে যেগুলোর উচ্চতা বেশি হয় না, ভূমিভাগের কাছেই হয়। ম্যাপেল, লরেল, রোজমেরি প্রভৃতি কিন্তু হলো গুল্ম জাতীয় উদ্ভিদ। আর এরপরে রয়েছে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, না জলপাই গাছ। অন্যতম প্রধান উদ্ভিদ হলো এই জলপাই গাছ। তাহলে আহ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান উদ্ভিদের নাম কি হবে বলতো? ভেরি গুড। উদ্ভিদের নাম যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা কিন্তু বলবে যে জলপাই গাছ হলো প্রধান উদ্ভিদ। এই জলবায়ু অঞ্চলে পৃথিবীর সব থেকে বেশি জলপাই কিন্তু পাওয়া যায়। শুধু জলপাই না, অন্যান্য অনেক ফল রয়েছে যেগুলো কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পাওয়া যায়। যেমন তোমার কমলা লেবু খুব বেশি পরিমাণে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পাওয়া যায়। এটা হলো জলপাই গাছ। স্টুডেন্ট, এর ঠিক পরে দেখো রয়েছে প্রাণী জগৎ ও পশুপালন। দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল থাকে এবং আর্দ্র শীতকালের কারণে এখানে কিন্তু তৃণভূমির পরিমাণ কম। তাই ঘোড়া, গবাদি পশু তুলনায় গাধা, ভেড়া, খচ্চর এইগুলো কিন্তু বেশি পালিত হয়। উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে মুরগি, উট বেশি পালন করা হয়ে থাকে। দেখো, এই যে ছবি থেকে বুঝতে পারবে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে কিন্তু পশুপালন হয়ে থাকে, তবে খুবই সামান্য পরিমাণে। যেহেতু তৃণভূমি তেমন ভাবে নেই, তাই এখানে ঘোড়া, গবাদি পশুর তুলনায় কিন্তু কি হয় না, গাধা, খচ্চর, ভেড়া, ছাগল এইগুলো বেশি প্রতিপালিত করা হয়। এরপরে দেখো রয়েছে স্টুডেন্ট যে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা, অর্থাৎ ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের মানুষের কেমন তাদের জীবিকা নির্বাহ করে থাকে, ভবিষ্যৎ সম্ভাবনা কি, কৃষিকাজ, শিল্প বা যোগাযোগ ব্যবস্থায় তারা কেমন উন্নত, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের একটু জানতে হবে। প্রথমে দেখো রয়েছে কৃষিকাজ। নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলকে কিন্তু কৃষিকাজে অত্যন্ত সমৃদ্ধ করেছে। প্রধান উৎপাদিত ফসল হলো কিন্তু
গম। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান যে উৎপাদিত ফসল তার নাম কি? গম। এছাড়া আর কি কি চাষ হয়? এছাড়া যব, তুলা, ভুট্টা, ধান, তামাক, সবজি চাষ কিন্তু হয়ে থাকে। আমরা মৌসুমী জলবায়ু অঞ্চল পড়ার সময় কিন্তু লক্ষ্য করেছিলাম সেখানে উর্বর পলিমাটি বা জলবায়ু অনুকূল থাকার জন্য প্রচুর পরিমাণে কিন্তু ধান, পাট, গম, যব, চা, কফি চাষবাস হয়। আর এখানে কি দেখলাম যে গম কিন্তু সব থেকে বেশি উৎপাদিত হয়। এছাড়া কি যব, তুলো, ধান অল্প স্বল্প হয়, তামাক, সবজি চাষ কিন্তু হয়ে থাকে। ঝলমলে মনোরম আবহাওয়া এই অঞ্চলে প্রচুর মূল্যবান যে ফল, সেই ফল কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। কোন কোন সেই মূল্যবান ফল? দেখো, ডান দিকে তোমরা ছবিতে লক্ষ্য করতে পারবে যে আঙ্গুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, আখরোট, বাদাম, কুল, ডুমুর, নানা ধরনের যে মূল্যবান সব ফল, সেই ফল কিন্তু এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। আর এত বেশি ফল উৎপন্ন হয় এখানে, তাই এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। তাহলে এত মূল্যবান সব ফল উৎপাদিত হয় বলে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কাকে? না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। এটাও কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে খনিজ সম্পদ ও শিল্প। এই অঞ্চলে খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। ক্যালিফোর্নিয়ার খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইতালিতে মার্বেল, স্পেনে লোহা কিছুটা পাওয়া যায়। অর্থনৈতিকভাবে এই অঞ্চল কিন্তু উন্নত কৃষিকাজ বা ফলের চাষ বা ফল ভিত্তিক বিভিন্ন যে শিল্প এবং যে শিল্পর সঙ্গে যুক্ত যে ব্যবসা বাণিজ্য, তার সাথেই কিন্তু নির্ভর এখানকার প্রধান জীবিকা। ইতালি, ফ্রান্সে আঙ্গুর, ইতালি ও ফ্রান্সের আঙ্গুর থেকে উৎকৃষ্ট মদ কিন্তু তৈরি হয় এবং সেটি কিন্তু সারা বিশ্বে বা পৃথিবীতে কিন্তু সেটা রপ্তানি করে প্রচুর মুনাফা অর্জন করে কে কে? না ইতালি এবং ফ্রান্স। জলপাই থেকে অলিভ তেল তৈরি হয়। এগুলি সারা পৃথিবীতে রপ্তানি করা হয় কিন্তু, হ্যাঁ। অন্যান্য কৃষিজ ফসলের মধ্যে কাঁচা ফল, শুকনো ফল বা জ্যাম, জেলি, আচার, ময়দা শিল্প প্রভৃতি কিন্তু উন্নতি লাভ করেছে। দেখো এই যে অলিভ তেল, জলপাই থেকে এরকম অলিভ তেল কিন্তু উৎপন্ন হয়, যা সারা পৃথিবীতে কিন্তু রপ্তানি করা হয়ে থাকে। বেশি করে হয় ফ্রান্স, ইতালি এইসব স্থানে কিন্তু প্রচুর পরিমাণে এই তেল উৎপন্ন করে রপ্তানি করা হয়। তাহলে খনিজ সম্পদে কিন্তু তেমন ভাবে সমৃদ্ধ না হলেও বিশেষ করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এছাড়া এই যে ফল ভিত্তিক শিল্প, এই শিল্পের উপরে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মানুষরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ক্যালিফোর্নিয়ার হলিউড। মনোরম রোদ ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউড কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুবই আসে যে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? তোমরা উত্তরে কি বলবে? না দেখো রয়েছে ছবিতে ডান দিকে হলিউড। এইখানে এত সুন্দর ওয়েদার থাকে যে রোদ ঝলমলে আবহাওয়া এবং মনোরম পরিবেশ কিন্তু এখানে বিরাজ করে। হলিউড বলতে মূলত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত আমেরিকার যে চলচ্চিত্র শিল্প সেটিকে বোঝায়। তাহলে হলিউড কি? না হলিউড আমাদের যেমন বাংলায় কি রয়েছে যেখানে সিনেমা তৈরি করা হয়? বাংলা সিনেমা টলিউড, তাই তো? আবার যেখানে হিন্দিতে সিনেমা হয় সেটা মুম্বাইতে অবস্থিত, সেটি কি? বলিউড। ঠিক তেমনি ইংরেজি যে সিনেমাগুলো হয় সেইগুলো বেশিরভাগই হলিউডেই শুটিং করা হয়। ঠিক আছে? এটি বিশ্বব্যাপী তার উচ্চমানের চলচ্চিত্র নির্মাণের জন্য কিন্তু বিখ্যাত, যা এক শতাব্দীরও বেশি সময় ধরে দর্শকদের কিন্তু মুগ্ধ করে আসছে কে? না হলিউড। হলিউড মুভিগুলি অ্যাকশন, ড্রামা, কমেডি এবং বিজ্ঞান কল্প কাহিনী সহ বিভিন্ন ভাগম কিন্তু হয়ে থাকে। হলিউডের মুভি আমরা দেখি না যে হিন্দি ছবি, সেটা মহাকাশ গবেষণা নিয়ে হলো অথবা অ্যাকশন সিনেমা হয়, ড্রামা, কমেডি সব রকম কিন্তু আহ, হলিউডের সিনেমা তৈরি হয়, যা ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। তাহলে হলিউড কোথায় অবস্থিত যদি তোমাদের পরীক্ষায় আসে কি বলবে? না ক্যালিফোর্নিয়াতে কিন্তু হলিউড অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো রয়েছে জনবসতি। মনোরম স্বাস্থ্যকর জলবায়ু,
উন্নত অর্থনৈতিক পরিকাঠামো, জীবিকা নির্বাহের সহজ সুযোগের কারণে এই অঞ্চল জনবহুল এবং অধিবাসীরা অর্থনৈতিক দিক থেকে কিন্তু যথেষ্ট সমৃদ্ধ। আমি কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মানুষজন খুবই সমৃদ্ধ, বা দেশগুলিও কিন্তু ব্যাপক অর্থনীতিতে এগিয়ে। এই অঞ্চলের অতীতে গ্রিস, মিশরীয় বা রোমান সভ্যতা কিন্তু বিকশিত হয়েছিল। তাহলে প্রাচীন যে সভ্যতাগুলি ছিল তার মধ্যে গ্রিস বা মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা ইত্যাদি ছিল না? আর আমাদের এশিয়াতে কি ছিল? হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা। ঠিক তেমনই প্রাচীন অতীতে কিন্তু এই অঞ্চলেই গ্রিস, মিশরীয় বা রোমান সভ্যতা গড়ে উঠেছিল। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ইতালির রোম, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, পর্তুগালের লিসবন এই অঞ্চলের কিন্তু প্রধান প্রধান বন্দর ও শিল্পকেন্দ্র। দেখো এই যে এটা কি না, এটা হলো কেপ টাউনের ছবি। আবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ছবি উপরে রয়েছে, দেখো এটা সান ফ্রান্সিসকোর ছবি। এরকম ভাবে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যে শহরগুলো রয়েছে এবং সব যে শিল্প কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউরোপ মহাদেশ বা উত্তর আমেরিকা মহাদেশে কিন্তু অবস্থান করছে, বিখ্যাত বিখ্যাত যে দেশগুলি বা উন্নত যে দেশগুলো রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য। তাহলে আমরা কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে ইতিমধ্যে জেনে গেছি, বা আজকের যে ক্লাসটা সেটা কিন্তু এই পর্যন্তই। এবারে আমরা দুটি জলবায়ু সম্পর্কে কিন্তু তুলনা করব, অর্থাৎ পার্থক্য করব। কি কি? না, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কিছু বৈশিষ্ট্য আমাদের দেশের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যের কিন্তু ঠিক বিপরীত, তাই তো? বিপরীত তো। যেমন দেখো মৌসুমী জলবায়ু কি রয়েছে, যে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত, আর অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু ভূমধ্যসাগরীয় বায়ু দ্বারা প্রভাবিত। মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল কেমন হয় তোমরাই বলো? উষ্ণ। এবং শীতকাল কেমন হয়? শুষ্ক। কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু এর ঠিক বিপরীতটা লক্ষ্য করা যায়। যেমন গ্রীষ্মকাল উষ্ণ এবং শীতকাল আর্দ্র। শীতকাল শুষ্ক ও শীতল থাকে। অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র ও শীতল আর্দ্র থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু মৌসুমী ও জলবায়ু অঞ্চলে যে দেশগুলি রয়েছে সেগুলো কিন্তু বৃষ্টিপাত ঘটে। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত ঘটে। তাহলে দুটো জলবায়ুর মধ্যে কিন্তু কিছু বিপরীতধর্মী পার্থক্য বা বিপরীত রয়েছে, তাই না? সেটাকেই বলছি পার্থক্য। তোমরা কিন্তু এই পার্থক্য ভালো করে করবে। পরীক্ষায় কিন্তু খুব আসে যে মৌসুমী জলবায়ু অঞ্চল ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো। 5 নাম্বার বা 3 নাম্বারে কিন্তু আসে পরীক্ষায়, তাই মনোযোগ দিয়ে কিন্তু এটা করবে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত জেনেছো। এবারে পরীক্ষায় আসে এমন কয়েকটি প্রশ্ন যেগুলো আমি তৈরি করেছি তোমাদের জন্য, সেগুলো একটু চটজলদি দেখে নাও। দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরাই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়? ভেরি গুড। 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে কিন্তু উত্তর দক্ষিণ গোলার্ধের যে অক্ষাংশ অবস্থান রয়েছে সেখানে এই জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। বলতো মৌসুমী জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়? ভেরি গুড। 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে ভূমধ্যসাগরের জলবায়ু কোন কোন দেশে লক্ষ্য করা যায়? প্রথমে ইউরোপের বলো তো, কোন কোন দেশে ইউরোপের? ভেরি গুড। ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, যুগোস্লোভিয়া এই দেশগুলোতে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, সেটা ইউরোপ মহাদেশে। এছাড়া এশিয়া মহাদেশের কিন্তু অনেক দেশও রয়েছে যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়, সেটা তুরস্ক, লেবানন বা ইসরায়েল। এছাড়া আফ্রিকা মহাদেশের কোথায় দেখা যায়? না মিশর, মরক্কো, এছাড়া লিবিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। উত্তর ও দক্ষিণ আমেরিকার কোন কোন স্থানে দেখা যায় বলতো? উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, যেখানে হলিউড রয়েছে,
সেটা। এছাড়া দক্ষিণ আমেরিকার চিলি রয়েছে, কেপটাউন, অস্ট্রেলিয়ার পশ্চিমাংশ ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশ। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে 3 নম্বর কি রয়েছে, যে ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? বলতো, প্রধান যে একটি বৈশিষ্ট্য সেটি কি? ভেরি গুড, শীতকালীন বৃষ্টিপাত হয়, তাই তো? এছাড়া সারা বছর মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে, শুষ্ক গ্রীষ্মকাল থাকে, এবং প্রধান বৈশিষ্ট্য যেটা সেটা হলো কিন্তু শীতকালীন বৃষ্টিপাত। এই 3টে কিন্তু পয়েন্ট তোমরা বলবে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 4 নম্বর, যে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান নগর ও বন্দরগুলি কি কি? বলতো, প্রধান প্রধান নগর ও বন্দরগুলি কি কি ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের? ক্যালিফোর্নিয়া যেমন লস অ্যাঞ্জেলেস রয়েছে, তাই না? এছাড়া সান ফ্রান্সিসকো, ইতালির রোম, দক্ষিণ আমেরিকার কেপ টাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, এগুলো কিন্তু হলো বিখ্যাত বিখ্যাত নগর এবং বন্দর। অর্থাৎ এগুলো যেমন নগর গড়ে উঠেছে, তেমনি সমুদ্রের তীরবর্তী অঞ্চল হওয়ায় এগুলো কিন্তু বিখ্যাত বন্দরও কিন্তু গড়ে উঠেছে। মনে থাকবে? আচ্ছা, 5 নম্বর, কেন, সরি, কোন জলবায়ুকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। তার কারণ কি? না, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার দরুন আটলান্টিক সাগরে যে জলীয় বাষ্প রয়েছে সেটি পশ্চিম দিক থেকে এসে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের দেশগুলোতে কিন্তু শীতকালে বৃষ্টিপাত ঘটায়। এবং সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? অ্যাড্রিয়াটিক সাগরে, সেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। 6 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কেন ফলের ঝুড়ি বলা হয়? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ পৃথিবীর যে মূল্যবান ফলগুলো রয়েছে, যেমন নাশপাতি, কমলা লেবু, জলপাই, আপেল, আঙ্গুর, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উৎপন্ন হয়। এত পরিমাণে উৎপন্ন হয়, সেই কারণেই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। মনে থাকবে? ভেরি গুড। 7 নম্বর প্রশ্ন দেখো, তোমরাই বলো, যে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? বাহ, ঠিক বলেছো, যে ক্যালিফোর্নিয়া, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র, যেটা হলিউড, সেটা কিন্তু অবস্থান করছে এখানে। অ্যাকশন, ড্রামা, থ্রিলার যেগুলো বলে, এছাড়া কমেডি বা মহাকাশ বা বিজ্ঞান নিয়ে যে সিনেমাগুলো, সেগুলো কিন্তু আমাদের মনোরঞ্জন করে, তাই তো? অর্থাৎ ইংলিশ সিনেমা। 8 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান উদ্ভিদ কি? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ কি? জলপাই। খুব ভালো বলেছে, যে জলপাই হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ, জলপাই গাছ। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা ভূমধ্যসাগর সম্পর্কে বা জলবায়ু সম্পর্কে বিস্তারিত জেনেছো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আহ তুন্দ্রা জলবায়ু অঞ্চল রয়েছে, সেই তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য আজকের আমার বিষয়টি। সকলকে অসংখ্য ধন্যবাদ।